হ্যালো, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজি প্রথম পত্র ক্লাস নিতে যাচ্ছি। সবাই আমাদের যে বোর্ড বইটি আছে, বই, খাতা, কলম নিয়ে ক্লাস করতে বসবে। সবাই আমার হাতে যে বইটি আছে, ইংলিশ ফর টুডে ক্লাস 6, এটি আমাদের বোর্ড বই। এই বইটি সবাই হাতে নেবে। এই বইয়ের লেসন 26 পেজ 78। দেখো, লেসন 26 পেজ 78, আওয়ার ওয়েজ আর্নার্স। এই পেজটি সবাই সামনে রাখবে। শুরুতেই আমি কিছু শব্দার্থ দিয়েছি। এই শব্দার্থগুলো আগে আমরা শিখব, তারপর মূল আলোচনায় যাব। দেখো, আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লেসন 26 পেজ 78, আওয়ার ওয়েজ আর্নার্স। আমাদের বেতনভোগী কর্মীগণ। ওয়েজ মানে হচ্ছে বেতন, আর আর্নার্স মানে হচ্ছে কর্মীগণ, মানে যারা হচ্ছে আর্ন করে, উপার্জন করে। আর্ন শব্দটা থেকেই আর্নার এসেছে। যেহেতু এটি প্লুরাল, এ কারণে একটি এস যুক্ত আছে শেষে। আর্ন থেকে আর্নার্স, যে আমাদের বেতনভোগী কর্মীগণ। শুরুতেই দেখো, আমি শব্দার্থগুলো লিখেছি। ওয়েজ আর্নার্স, বেতনভোগী কর্মীগণ। হিউজ, বিশাল বা অনেক। অ্যাব্রোড, বিদেশ। ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস, এটা কান্ট্রি অফ দ্য মিডল ইস্ট, মিডল ইস্টের একটি দেশ। হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। রিগ্রেট, অনুতাপ, অনুশোচনা। অড, অপ্রীতিকর বা প্রতিকূল। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। আমার কাছে যেগুলো মোটামুটি মনে হয়েছে একটু কঠিন, আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কাছে কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা হয়, তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে তোমাদের আনসার দিব। তাহলে আসো আমরা একটু মূল আলোচনায় আসি, যেটা নিয়ে আজকে কথা হবে। আমাদের এই যে বইটি, এই বইটি আমাদের এখন সবাইকে হাতে নিতে হবে। দেখো, আওয়ার ওয়েজ আর্নার্স। সবাই একটু বইটি সামনে রাখো। এখানে আমরা বিতে যে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটাই মূলত আজকে আলোচনা হবে। কি লেখা আছে একটু আমরা দেখি। আ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রড ফর জবস। যে বিশাল পরিমাণে বেশ কিছু সংখ্যক বাংলাদেশিরা জবের জন্য বা চাকরি বা কাজের জন্য দেশের বাইরে যায়। There is always a high demand of workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. যে এখানে সব সময় সর্বদা কি আছে দেখো, একটা বিরাট চাহিদা আছে কর্মীগণের কিছু কিছু দেশে। কোন কোন দেশ? যে ইউনাইটেড আরব আমিরাতস, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন ইত্যাদি। আমরা জানি যে এই সব দেশে জবের জন্য প্রচুর বাংলাদেশি কর্মীগণ বাইরে যান, তো সে কথাই বলা হয়েছে এখানে। দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। তারা বাংলাদেশি কর্মীগণ পছন্দ করে কারণ
তারা হচ্ছে কঠোর পরিশ্রমী। বাট দিস ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং ওড জবস। কিন্তু এটা একটা বড় অনুতাপ বা অনুশোচনার বিষয় যে আমাদের কর্মীগণ অপ্রীতিকর কাজ করছে। এখন এই অপ্রীতিকর কাজ বলতে আসলে কি বোঝাচ্ছে, আমি যদি সংক্ষেপে একটু বলি, মানে সম্মানজনক অফিসার পদের কোনো কাজ না। যেমন হচ্ছে মনে করো কোনো হোটেলে কাজ করছে, কোনো রেস্টুরেন্টে কাজ করছে, বা কোনো শপিং মলে কাজ করছে, ওয়েটার হিসাবে কাজ করছে কোনো রেস্টুরেন্টে, শপিং মলে কাজ করছে, বা হচ্ছে গাছে পানি দিচ্ছে, মানে এই ধরনের কাজ যেটা হচ্ছে আমাদের দেশে সাধারণ জনগণ যারা অশিক্ষিত লোক তারা করে। তো এই ধরনের কাজই কিন্তু দেশের বাইরে গিয়ে বেশিরভাগ লোক করে, এটাই এখানে বলা হচ্ছে। দেখো, অ্যাজ আ রেজাল্ট, এর ফলে কি হয়েছে, দে আর নট পেইড মাস, তাদেরকে খুব বেশি বেতন দেওয়া হচ্ছে না। খুব স্বাভাবিক, আমাদের বাসার কাজের বুয়াকে কি আমি খুব বেশি বেতন দিই? কিন্তু আমি যদি একটা বড় অফিসার হই, ভালো কোনো জব করি, অবশ্যই তার স্যালারি বেশি। তো সেরকম একটা অবস্থা, বাংলাদেশি কর্মীগণ কি করছে, দেশের বাইরে যাচ্ছে এবং গিয়ে খুব অপ্রীতিকর কাজ করছে। This is because our workers are not good at English, Arabic or other languages. এর কারণটা কি দেখো, এর কারণ হচ্ছে আমাদের কর্মীগণ দক্ষ না কোন কোন ভাষায়, ইংরেজি, আরবি এবং অথবা অন্যান্য ভাষায় দক্ষ না। হ্যাঁ শিক্ষার্থীরা, ভাষা জ্ঞান একটা অনেক বড় বিষয়। আমরা অনেকেই কি করি, সুযোগ আসলেই, মনে করো সৌদি আরবে অনেক কর্মী নিচ্ছে, সুযোগ আসলেই চলে যাই, কিন্তু আমি ভেবে দেখি না যে আমি ওখানে গিয়ে আসলে কি করব। ওখানে কি বাংলা ভাষায় কথা বলতে হবে আমি যেখানে কাজ করব? ওখানে তো আমি বাংলাদেশ না, কিছু বাংলাদেশি থাকে সব জায়গায় কম বেশি, কিন্তু সেটা তোমার বিষয় না। তোমাকে অবশ্যই সেই দেশের ভাষা শিখে যেতে হবে। তুমি যদি ওই দেশের ভাষা শিখে যাও, অবশ্যই তুমি ভালো জব পাবে। এর কারণটা খুবই স্বাভাবিক, তোমার কথাই যদি তারা না বোঝে, তোমাকে কর্মী হিসাবে রেখে কি করবে বলো? যেহেতু তুমি তাদের ভাষা জানো না, এই জন্য তোমাকে কম বেতনে একদম অপ্রীতিকর যে কাজগুলো, ওয়েটার হিসাবে কাজ করবে, বা শপিং মলে তুমি হচ্ছে কর্মচারী হিসাবে কাজ করবে, এই ধরনের কাজ করা হয়। এজন্য আমাদের অবশ্যই যদি কারো দেশের বাইরে যাওয়া লাগে, আবার ইভেন দেখো স্টুডেন্ট ভিসা নিয়েও আমরা অনেকে যাই হায়ার স্টাডিজের জন্য, তো সেক্ষেত্রেও কিছু কিছু দেশে কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলস এক্সামের প্রয়োজন হয় না। অনেকে কি করি, খুশিতে চলে যায় যে আইএলস লাগছে না, শুধু টাকা দিলেই আমি চলে যেতে পারছি, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি। এরকম অনেকেই আছে যে পরে আবার দেশে আসে, জব নিয়ে যাক বা পড়াশোনার জন্য যাক, পরে আবার দেশে এসে কি করে, দেশে এসে কিন্তু পরে আবার আইএলস এক্সাম দেওয়া লাগে, কারণ সে একটা অভিজ্ঞতা লাভ করে, সে বুঝতে পারে এক সময় যে আসলে যদি আমি ওই আইএলস এক্সামটা দিয়ে ভালো স্কোর করে আসতাম, আমি হয়তো অনেক ভালো জব পেতাম, বা আমি হয়তো অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তাম। এজন্য যে দেশেই যাক না কেন, কিছু কমন ভাষা যেমন আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, তো এই ধরনের যদি ভাষা শিখে যাওয়া যায়, আমাকে আগে টার্গেট করতে হবে আমি কোথায় যাচ্ছি। ইংলিশ আন্তর্জাতিক ভাষা, ইংরেজি শেখার তো কোনো বিকল্পই নেই, অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্ট সহকারে শিখতে হবে। আমরা যেভাবে ইংলিশে কথা বলি বা ইংলিশ পড়ি এরকম কিন্তু একদমই না, অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্ট সহকারে সুন্দরভাবে শিখে আইএলসে ভালো স্কোর করে তারপর যেতে হবে। এই কথাই বলা আছে যে যারা ভাষা জ্ঞান না নিয়ে দেশের বাইরে যায় তারা কিন্তু এই ধরনের অপ্রীতিকর কাজ করছে, এই জন্য তাদের স্যালারিটাও অনেক কম। খুবই স্বাভাবিক, যেহেতু ভাষা জানে না, স্যালারি তো কম হওয়াটাই স্বাভাবিক। এরপরে কি আছে দেখো, if they can develop their language skills, এখানে দেখো, so we should develop language skills of our workers for the countries they go for work. হ্যাঁ,
তোমাকে আগে সিলেকশন করতে হবে যে তুমি কোন দেশে যাচ্ছ, সেই অনুযায়ী তোমাকে ভাষা শিখতে হবে। সুতরাং আমাদের কর্মীগণের উচিত ভাষার দক্ষতা অর্জন করা, ডেভেলপ করা আর উন্নত করা। কিসের জন্য? যে দেশে সে যায় কাজের জন্য, সেই দেশের জন্য। এখন আমি যে দেশে যাব সে দেশে হচ্ছে আরবি ভাষায় কথা বলে, কারণ যদি আমি ফ্রেঞ্চ শিখে যাই তাহলে কি কাজ হবে? তাহলে কিন্তু কাজ হবে না। আর সবচেয়ে বড় উপায় হচ্ছে যেটা ইংলিশটা একদম আন্তর্জাতিক ভাষা, এটা সব দেশেই কম বেশি ব্যবহার করা হয়। এটা যদি আইএলটিএস এক্সাম দিয়ে ভালো স্কোর করে যেতে পারে বা ভালোভাবে এই ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, তাহলে কিন্তু খুব ইজিলি ভালো কিছু করতে পারবে। দক্ষতা অর্জন বলতে ল্যাঙ্গুয়েজ স্কিলস বলতে আমি একটু বোর্ডে দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ স্কিলস বলতে আমাদের দেশে সাধারণত যেভাবে পড়ানো হয় শুধু রাইটিং স্কিলসটা দেখা হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলস একটা ভাষার 4টা স্কিলস আছে। আমি একটু বোর্ডে দেখাচ্ছি। একটা ভাষা যদি তুমি শিখতে চাও তোমাকে 4টা দিকে দক্ষতা অর্জন করতে হবে। সেগুলো কি কি একটু দেখাচ্ছি আমি বোর্ডে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ভাষার দক্ষতা অর্জন, যে ভাষায় তুমি দক্ষতা অর্জন করো না কেন, এই 4টি বিষয় শিখতে হবে, সবগুলোই দক্ষতা অর্জন করতে হবে। যারা আইএলটিএস এক্সাম দেয় তারা জানে এই সবগুলোর উপরেই এক্সাম হয় এবং আলাদা আলাদা মার্কস থাকে। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। প্রথমে হচ্ছে শোনার দক্ষতা বাড়াতে হবে, যে তুমি কোনো একটা ভাষা শুনে বুঝতে পারছো কিনা। তুমি যে ভাষায় তুমি শিখতে যাও না কেন, তুমি ইংলিশ শেখো, অবশ্যই আমি যদি ফর এক্সাম্পল ইংলিশ দিয়ে বোঝাচ্ছি, তোমার লিসনিং যে পরীক্ষাটা হবে সেখানে ওই দেশের মানে আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবে, সেটা শুনে তোমাকে বুঝতে হবে যে আসলে কি বলছে, এবং সেই অনুযায়ী কিছু কোশ্চেন থাকে, সেগুলোর আনসার দিতে হয় এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। তো শোনার দক্ষতাটা হচ্ছে সর্বপ্রথম দক্ষতা। অবশ্যই শুনে বুঝতে হবে যে আমি কোন ভাষায় কথা বলছি সেটা বুঝতে পারছি কিনা। নেক্সট আসছে স্পিকিং হচ্ছে কথা বলা, যে আমি ওই ভাষায় অনর্গল কথা বলতে পারি কিনা বা মোটামুটি কথা বলতে পারি কিনা, এবং এর ফ্লুয়েন্সি দেখে যে তোমার কথা বলার ফ্লুয়েন্সি কতটুকু, তোমার বেঁধে বেঁধে যাচ্ছে, তুমি খুব ভালো স্পিডে বলতে পারছো না নর্মাল মোটামুটি বলা যায়, সেই অনুযায়ী একটা স্কোরিং মার্কস থাকে। এরপরে হচ্ছে রিডিং হচ্ছে পড়া। এটা আমরা সবাই, এই রিডিং আর রাইটিংয়ের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজিতে শুধু রিডিং আর রাইটিংটা মোটামুটি দেখা হয়। কীরকম? প্রশ্নটাই তো একটা রিডিং, কারণ তুমি না পড়ে না বুঝে তো তুমি লিখতে পারছো না। কম্প্রিহেনশন আসুক বা যে কোনো প্রশ্ন আসুক, তো রিডিংটা আমাদের প্র্যাকটিস করানো হয়। আর রাইটিং সেটা হচ্ছে তুমি পরীক্ষার খাতায় প্রশ্নগুলো বুঝে যেটা লিখছো। কিন্তু সবচেয়ে আসলে একটা অনুতাপের বিষয়, ইভেন অনার্স মাস্টার শেষ করেও অনেক সময় অনেকে জব মার্কেটে যখন যায়, বিভিন্ন জব সেক্টর আছে যেখানে ভাইবা বোর্ডে তোমাকে ইংলিশে কোশ্চেন করা হয়। এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো আসলে ওরকম না, যদিও আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এসছে, যে লিসনিং স্পিকিং বোর্ড বইতে
তোমরা জানো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সিলেবাসেও আছে 20 মার্কসের আছে লিসনিং স্পিকিং। আমি ক্লাসও এর আগে বলেছি, তোমাদের ক্লাস যখন ছিল, স্কুল খোলা ছিল, যে 10 মার্কস লিসনিং আর 10 মার্কস হচ্ছে স্পিকিং, এবং সেটা ইন্টারনাল পরীক্ষা হয়। মানে হচ্ছে তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের টিচার তোমার পরীক্ষাটা নিবে। আর 80 মার্কস আমাদের আছে বোর্ড থেকে কোশ্চেন আসবে। আমি তোমাদের এগুলো প্র্যাকটিস করাবো যে 80 মার্কস আসলে কিভাবে কোশ্চেন আসবে। দেন যদি সময় সুযোগ হয় অবশ্যই লিসনিং স্পিকিংয়ের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে এখন যে কোনো ভাষা শিখতে গেলে আমাকে 4টা স্কিলস অফকোর্স জানতে হবে। শুধুমাত্র এই 2টা প্র্যাকটিস করা হয় বিধায় একটা সময়ে যখন হচ্ছে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যায়, আইএলস এক্সাম দেয়, তখন খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই 2টা স্কিলস ডেভেলপ করা, লিসনিং এবং স্পিকিং। শিক্ষা ব্যবস্থায় চালু থাকলেও আমাদের দেশের যে অবস্থা, সিলেবাস বেশি থাকে, টাইমও ডিউরেশন কম থাকে, এ কারণে স্কুলেও আসলে ওভাবে লিসনিং স্পিকিংটা প্র্যাকটিস করা হয় না, কারণ এটা একটা হিউজ বিষয়। যদি এটা নিয়েই ক্লাস করানো হয় তাহলে এটাই হচ্ছে কমপক্ষে 3-4 মাস লেগে যাবে। এ কারণে আসলে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন হলো, আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে ওভাবে শেখানো হচ্ছে না। তো আমি তোমাদের বলবো, আমি যখন লিসনিং স্পিকিংয়ের ক্লাস নিব আমি কিছু টিপস অবশ্যই দিব তোমাদের জন্য। তো যে ভাষায় তুমি শেখো, দেশের বাইরে তুমি যাও, যদি সৌদি আরবে যাও, অবশ্যই তোমাকে আরবি ভাষা জানতে হবে। আচ্ছা, আমি একটু আজানের বিরতি নিব, আজান দিচ্ছে, আজান শেষ হলে আমি ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, আমি দুঃখিত, আমি আজানের জন্য একটু বিরতি নিয়েছিলাম, কারণ আজানের সাউন্ড আসছে, আমার কথারও সাউন্ড, একটা দুটো কম্বিনেশন একটা নয়েজ হতে পারে। যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা যে ভাষাগত দক্ষতা নিয়ে কথা বলছিলাম। তুমি যে ভাষাই শেখো না কেন অবশ্যই এই 4টি দক্ষতা আমাকে অর্জন করতে হবে। লিসনিং, শোনার দক্ষতা; স্পিকিং, কথা বলার দক্ষতা; রিডিং, পড়ার দক্ষতা; আর রাইটিং, লেখার দক্ষতা। দেখো, প্রথমেই কিন্তু একটা ভাষা, আমি সিরিয়াল, এটার একটা সিরিয়াল আছে, আমি কিন্তু ইচ্ছা মতো দিইনি, এটা স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার, আমি সেই অনুযায়ী কিন্তু সাজিয়েছি। এটার প্রথমটাই হচ্ছে শোনার দক্ষতা, যেটা একদম আমরা বঞ্চিত হচ্ছি, যেটা আমাদের শোনা হয় না। তোমরা প্রচুর ইংলিশ মুভি দেখতে পারো, কার্টুন দেখতে পারো, এই একটা সময় শুরুতে শেখার সময় শুরুতে তোমরা সাবটাইটেল দিয়ে দেখতে পারো, আর আস্তে আস্তে যখন বুঝে ফেলবে তখন তোমরা সাবটাইটেল ছাড়াই দেখতে পারবে। এটা একটা এখন কিন্তু বড় একটা সুযোগ ইংরেজির বেসিকটা গড়ার এবং শেখার। দেন স্পিকিংটা আসলে আমাদের দেশের যে পরিস্থিতি বা পরিবেশ, তুমি কার সাথে কথা বলবে, তারপরও আমাদের নিজেদের জন্য 2-1টা ফ্রেন্ড তোমরা ম্যানেজ করে তোমরা একটু নিজেদের মতো করে চেষ্টা করতে পারো। আর এখন যেহেতু লকডাউনে আছো, বাবা মা একটু হেল্প করতে পারে, অল্প অল্প করে ছোট ছোট কথা প্র্যাকটিস করানো। নেক্সট আছে রিডিং।
রিডিংটা তো অ্যাজ ইউজুয়াল ক্লাসেই করানো হয়, কম বেশি তোমরা শিখেছো। আর রাইটিংটা হচ্ছে লেখার প্র্যাকটিস করাটা। যদিও আমাদের বেশিরভাগ সব মুখস্থ বিদ্যা, ওভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটাও প্র্যাকটিস করি না, যা বইয়ে আছে মুখস্থ করে পরীক্ষার সময় লিখে আসি। তো এই অবস্থা থেকেও তোমাদের বের হয়ে আসতে হবে। এই জন্য ইংরেজি টেন্সটা ভালো করে শিখতে হবে, বেসিকটা গড়তে হবে, শব্দ জানতে হবে, মোটামুটি গ্রামাটিক্যাল আইটেমসগুলো জানতে হবে। এই হচ্ছে ভাষাগত দক্ষতা। এরপরে আমি আমাদের বোর্ড বইয়ে যেখানে ছিলাম, মেইন আলোচনায় আমি যেখানে কথা বলছিলাম, এখানে দেখো যে হ্যাঁ, যেটা বলেছে যে আমি দেশের কাজের জন্য যাচ্ছি সেই দেশের ভাষাগত দক্ষতা অর্জন করে আমাদেরকে যেতে হবে, এটাই উচিত। ইফ দে ক্যান ডেভেলপ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস দে ক্যান গেট গুড জবস। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি কথা যে যদি তারা ভাষাগত দক্ষতা ডেভেলপ করে উন্নত করে যেতে পারে, যদি যায়, ইফ অর্থ হচ্ছে যদি, দে ক্যান গেট গুড জবস, তারা ভালো চাকরি পেতে পারে, অ্যান্ড সেন্ড মোর মানি টু আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশে অনেক বেশি টাকা পাঠাতে পারে। Thus, the wage earners of our country can help develop our economy. এইভাবে বেতনভোগী কর্মীগণ আমাদের দেশে যে অর্থনীতি আছে এই অর্থনীতির উন্নতিতে সাহায্য করতে পারে। হ্যাঁ, আমরা জানি যখন হচ্ছে আমদানি রপ্তানি হয় বাইরের দেশ থেকে আমাদের দেশে অনেকেই টাকা পাঠায় যারা দেশের বাইরে থাকেন, তাদের আত্মীয় স্বজন আছে। তো এটা কিন্তু আমাদের যখন টাকাটা আসে বাইরের দেশ থেকে তখন অবশ্যই আমাদের অর্থনীতিটা উন্নত হয়। তো এটাই বলেছে। আমরা সাধারণত দেখি যে দেশের বাইরে যেতে পারলেই মনে করি যে অনেক টাকা। হ্যাঁ, তো একটু চিন্তা করে দেখো, যদি আমরা সেইভাবে ভাষাগত দক্ষতা নিয়ে যেতে পারি, যে টাকা সে ইনকাম করে তার থেকে অনেক বহুগুণ টাকা ইনকাম করতে পারবে এবং অবশ্যই প্রেস্টিজিয়াস কোনো জব পাবে বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাবে। আর যদি তা না হয় তাহলে কি করতে হয়? ওই যেটা বললাম, অড জবস করতে হবে, ওয়েটার হতে হবে বা হচ্ছে সাধারণ কাজ করতে হবে। মেয়েরা যেটা অনেকেই করে, চাইল্ড কেয়ারে কাজ করে, কারণ দেশের বাইরের একটা নিয়ম আছে হচ্ছে যারা অনেকে জব করেন মায়েরা কি করে, চাইল্ড কেয়ারে বেবি রেখে চলে যায়। তো বাংলাদেশেও কিছু কিছু জায়গায় চালু হয়েছে। তো এই ধরনের কাজ করতে হবে। এটা আসলেই খুব আফসোসের, একটা মেয়ে বা একটা ছেলে অনার্স মাস্টার্স এত বছর ধরে দেশে পড়াশোনা করে দেশের বাইরে গিয়ে এই ধরনের অড জবস করছে, কিন্তু সে যদি একটু কষ্ট করে ভাষাগত দক্ষতাটা অর্জন করে যায়, অবশ্যই সে ওখানে যেও ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে অথবা সে ভালো কোনো জব পাবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেইন কথা, যে যদি আমাদের কারো ওরকম এইম থাকে, অ্যাম্বিশন থাকে, পড়াশোনার জন্য যাই আর হায়ার স্টাডিজ বা জবের জন্যই যাই না কেন, অবশ্যই আমরা ভাষাগত দক্ষতা অর্জন করে তারপরে সেই দেশে যাব। আগে আমাকে দেখতে হবে আমি কোন দেশে যাচ্ছি। আর ইংলিশ তো আন্তর্জাতিক ভাষা, সব দেশেই কম বেশি আছে, তো সেটার তো কোনো বিকল্পই নেই। আর তারপরে স্পেসিফিক কিছু ভাষা যদি সেই দেশের জন্য, স্পেসিফিক দেশের জন্য শিখে যাওয়া হয় সেটাও ওকে, কিন্তু অবশ্যই আমাদেরকে ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে আসলে কি বোঝায় ভাষাগত দক্ষতা বলতে, এটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আমাদের স্কুলে যেমন আমরা পড়ি ক্লাস 1, 2, 3, 4, 5, ঠিক সেরকম এরকম 4টা আমি স্টেপ দেখিয়েছি। এই লেভেলটা কিন্তু একদম ধাপে ধাপে সাজানো হয়েছে। প্রথম দক্ষতা অর্জন করতে হবে শোনার দক্ষতা, নেক্সট হচ্ছে কথা বলার দক্ষতা, তারপরে হচ্ছে রিডিং পড়ার দক্ষতা এবং সর্বশেষ রাইটিং লেখার দক্ষতা। আমাদের যারা পরিচিত আছেন, যারা আইএলটিএস এক্সাম দিয়েছেন, তারা অবশ্যই জানেন, যারা অনেক গার্ডিয়ান আছে বা তোমাদের অনেক আত্মীয় স্বজন হয়তো আছে আইএলটিএস এক্সাম দিয়েছে বা আইএলটিএস সম্পর্কে যাদের কম বেশি জ্ঞান আছে, তারা জানেন যে এরকম 4টা স্কিলসের উপরেই পরীক্ষা হয় এবং অবশ্যই এগুলোর উপরে মার্ক থাকে। আপনি যখন রেজাল্ট হাতে পাবেন তখন দেখা যায় যে লিসনিংয়ে কত মার্কস এসেছে, কত স্কোর, স্পিকিংয়ে আলাদা আলাদা স্কোর থাকে। এই 4টে স্কিলসের উপরে আলাদা আলাদা একটা স্কোরিং দেওয়া থাকে এবং টোটাল একটা স্কোর দেওয়া থাকে যে আইএলটিএস আমার টোটাল কত পয়েন্ট এসছে।
তো আমরা অবশ্যই এই দক্ষতাগুলো অর্জন করার চেষ্টা করব। এখন তোমরা ছোট, এখনো অনেক সময় আছে। যদি একটু ইচ্ছা থাকে ভালো কিছু করার, সেভাবে তোমরা চেষ্টা করতে থাকো। আর দেশের বাইরে না যেও যদি দেশে থেকে তুমি ভালো কিছু করতে পারো, ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। দেশে থাকলেও তুমি যদি এই 4টা স্কিলস অর্জন করতে পারো, তুমি অবশ্যই ভালো কোথাও জব করতে পারবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো যে আওয়ার ওয়েজার্নার্স, আমার এই আলোচনাটা এখানেই শেষ করছি। আমি এতক্ষণ ইংরেজি দিয়ে বাংলা বুঝিয়েছি। আমার ছোট্ট সোনামণিরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের জন্য আমি আরও সহজ করে, যারা ইংরেজিতে ভয় পাও বা ইংরেজির প্রতি দুর্বলতা আছো, তাদের আমি একটু গল্প করে বাংলা বোঝাবো। মনে করো একটা বাংলা গল্প শুনছো, যে আজ আমি কিসের উপরে পড়িয়েছি এবং একটা সারসংক্ষেপ আমি বাংলায় বলছি। একটু মনোযোগ সহকারে শোনো, ভয়ের কিছু নেই, আমি ইংরেজি একদমই বলছি না। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক লোক দেশের বাইরে কাজের জন্য যায়। সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন, এই সমস্ত আরও অনেক দেশে আমাদের দেশের কর্মচারীদের একটা অনেক বড় চাহিদা সব সময় রয়েছে। তারা বাংলাদেশের কর্মীদের পছন্দ করেন, কারণ তারা কঠোর পরিশ্রমী। কিন্তু অনুতাপের বিষয় হলো যে আমাদের কর্মীগণ অপ্রীতিকর কাজ করছে। যেমন ওয়েটার হচ্ছে, কোনো হোটেলে কাজ করছে, কোনো দোকানের কর্মচারী হচ্ছে, এই ধরনের কাজ যা মোটেও সম্মানজনক নয় এবং বেতন অনেক কম। এই কারণে কিসের জন্য হচ্ছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা ইংরেজি, আরবি অথবা অন্যান্য ভাষায় দক্ষতা অর্জন করেনি। এই জন্য আমাদেরকে, যারা আমরা দেশের বাইরে যাব, কোন দেশে আমি কাজের জন্য যাচ্ছি, সেই অনুযায়ী ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। যদি তারা ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে, তাহলেই তারা ভালো একটি কাজ পাবে এবং আমাদের দেশে অনেক বেশি টাকা পাঠাতে পারবে। এভাবে বেতনভোগী কর্মীগণ আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন করতে পারবে। তো এটাই ছিল আজকের গল্প। আমি একদম বাংলা বলেছি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরও যদি আজকের লেসন নিয়ে কারো কোনো সমস্যা থাকে, আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, কমেন্ট করে জানাতে পারো অথবা পার্সোনালি মেসেঞ্জারে আমাকে মেসেজ দিতে পারো। আমি একটি ছোট্ট হোমওয়ার্ক দিব বরাবরের মতো। আমাদের শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। আমি শুরুতে কিছু শব্দার্থ দিয়েছিলাম, এই হোমওয়ার্কটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে আগে আজকে তারিখ বসাবে। আমি সবসময় বলি, কারণ তারিখ লিখলে হয় কি, তোমার কাছে একটা ডকুমেন্ট থাকে যে এই পড়াটা আমি কোন দিন পড়েছিলাম বা এটা কি আসলে করানো হয়েছিল না হয়নি। এজন্য অবশ্যই তুমি যেদিন যে ক্লাস করো, অবশ্যই খাতার উপরে সুন্দর করে তারিখ বসাবে। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি 25/7/2020, ইংরেজি প্রথম পত্র। তারপরে তুমি টপিক্সটা লিখবে। লেসন 26, পেজ 78, আওয়ার ওয়েজার্নার্স। এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। তারপরে শব্দার্থগুলি সুন্দর করে দেখে দেখে তোমরা লিখবে। শব্দার্থ আমি এই মুহূর্তে মুছে দিয়েছি, এটা বোঝানোর জন্য। আসলে তোমরা শব্দার্থগুলো লিখে নিবে। তারপর আমাদের যে পেজে লাইভ ক্লাস হচ্ছে, এই পেজে নিজের নাম, অবশ্যই ফুল নেম, তারপর তোমার রোল নাম্বার সহ হোমওয়ার্ক জমা দিবে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাস দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি 3 জন জয়েন করেছে, রোহিত দত্ত, তারপরে হচ্ছে বিক্রম, আর হচ্ছে নাফিস। তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটি কষ্ট করে দেখেছেন। আর যারা সময় পাননি এখন, অবশ্যই আমি আশা করব, জানি যে অনেকে পরে দেখবেন এবং অবশ্যই হোমওয়ার্কটি জমা দিবেন। তো তোমরা একটু হোমওয়ার্কটা লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি।
দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি SW লেসন 26 পেজ 78 এর শব্দার্থ পড়া প্লাস লেখা। অবশ্যই তোমরা বানান সহকারে, আমি সবসময় বলি বানান সহকারে শব্দটা সঠিক উচ্চারণ, বানান সহকারে শব্দের অর্থ মুখস্থ করবে। তাহলে কি হবে, একটা শব্দ তুমি সবভাবেই সুন্দর করে পড়লে। অনেক সময় তোমরা কি করো, শব্দের অর্থ জানো কিন্তু বানানটা জানো না। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বানান সহ সঠিক উচ্চারণ সহ তোমরা শব্দার্থ পড়বে। প্রয়োজনে তোমরা অক্সফোর্ড ডিকশনারির হেল্প নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, বাড়িতে নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।